আমি মাকে নিয়ে গজল খুব কম বলি, কেন আমার মাকে নিয়ে গজল বলতে খুব কষ্ট লাগে, আমার নিজের গাইতে খুব কষ্ট লাগে। ওই কারণে আমি মাকে নিয়ে আমার জীবনে অনেক হিস্ট্রি আছে, আমি সেগুলো কোনোদিন তুলে ধরিনি, আর আমার ইচ্ছেও নেই তুলে ধরার। ওই কারণে আমি মাকে নিয়ে গজল আমার কবিরা খুব কম আমাকে দেয়, যেগুলো দেয় আমার গাইতে খুব কষ্ট হয়, ওই কারণে আমি মাকে নিয়ে গজল বলি না। এই গজলটা বলেছিলাম অনেকদিন আগে। তো এই মাকে নিয়ে কি ঘটনা, একটা সত্য ঘটনা তুলে ধরেছে, সত্য একটা মানুষের বাস্তব জীবনী থেকে এই ঘটনা তুলে ধরেছে। তবে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবে না। কি একটা সন্তান তার মা অনেক কষ্ট করে অনেক মেহনত করে বড় করে তুলেছে, অনেক মেহনত করে, কিন্তু ওই বড় করে যখন তখন তার মা ওই বাড়িতে লোকের বাড়িতে কাজ করে থালা হাঁড়ি ধুয়ে আর ওই মানুষ করেছে সেই সন্তানকে অনেক কষ্ট করে। এই মায়ের আশা ছিল একটা, যে আমি আমার ছেলেকে বড় অফিসার করব, চাকরিজীবী ছেলে হবে আমার। তো কে এই মা যখন মানুষ করেছে, লালন পালন করেছে, লালন পালন করার পরে ছেলে অনেক ভালো জায়গায় চাকরিও পেয়েছে, ভালো জায়গায় বিয়ে শাদী হওয়ার পরে মা আর সন্তান একটা ঝুপড়ি ঘরে যখন থাকতো, মা জিজ্ঞেস করতো, বাবা তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? কিন্তু সেই সন্তান বলে, না মা, আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে আমি মানুষ, তুমি যে আমাকে এত কষ্ট করে মানুষ করেছো। কিন্তু সেই মানুষ কি হলো, তারপরে কি হলো, মানুষ থেকে কি হয়ে গেল একটু শুনুন। ঘটনা একদিন ঘটে গেল যে একটা ভালো ঘরদোর, ভালো পাকা বাড়ি করার পরে সেই ঝুপড়ি ঘরটা পড়ে আছে পাশেতে, তার পাশেতে ঘরদোর করে বিয়ে শাদী করার পরে তিনজন থাকে, বৌমা, শাশুড়ি এবং ওই তাই সেই মায়ের সন্তান, তিনজন মিলে থাকে। তো মায়ের একটা অসুখ হলো, বড় অসুস্থ হওয়ার পরে সেই মা আর কাজ করতে পারে না। তখন বৌমা দেখছে, বাবা এ তো শাশুড়ি কাজ করতে পারে না, উঠতে পারে না, তাহলে এ তো এর পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, তাহলে আমি বড় ফেঁসে যাব, কি করে ফোন দিয়ে সেই শাশুড়িকে বার করতে হবে। প্রত্যেকদিন সেই সন্তান যখন আসে তার কানের গোড়ায় বলে, তোমার মা আজকে আমাকে এই বলেছে, তোমার মা গালাগালি করেছে, তোমার মা এই করেছে, তোমার মা ওই করেছে। এই শুনতে শুনতে সন্তান যখন বাইরে থেকে কাজ থেকে ফেরে, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে এই একটা রিপোর্ট দেওয়ার পরে সে একদিন বিরক্ত হয়ে সন্তান বলে, মা তুমি বড্ড খিটখিট করছো, এই গন্ডগোল করছো তুমি, আমি যে সারাদিন কাজ করে আসি, আমি পেরেশানের মধ্যে থাকি, তুমি কি বুঝতে পারো না? আর তুমি আমার এই ঘরেতে সমস্যা করো, তোমার জন্য অশান্তি। তুমি একটা কাজ করো, তুমি ঝুপড়ি ঘরটায় থাকো, তোমাকে এই ঘরে থাকার দরকার নেই, তুমি অন্য জায়গায় থাকো, তুমি অন্য, তোমাকে একটা সাইডে কামরা করে দিচ্ছি। তখন সেই মা জননী বলে, না বাপ, আমার যে ঝুপড়ি ঘর ছিল ওই ঝুপড়ি ঘরেতে আমাকে রেখে দে, তোমাকে আমার জন্য একটা সুন্দর ঘরও করতে হবে না। তো সেই ঝুপড়ি ঘরেতে সন্তান যখন মাকে রেখে আসলো, তারপরে আস্তে আস্তে মায়ের থেকে দূরত্ব বাড়লো সন্তানের। কেন? ছেলে যখন কাজে যায় একটা জিনিয়ে ব্যাগ নিয়ে, আর সেই মা জননী ওই ঝুপড়ি ঘরের জানলা দিয়ে শুধু এরকম করে দেখে, মা জননীকে একবার বলেও যায় না যে মা গো আমি কাজে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি। মায়ের বুকটা ফেটে যায় যে আমার সন্তান এত পরিবর্তন হয়ে গেল। হঠাৎ একদিন হলো, মা জননী যখন মারা যায়, কাঠের খাটিয়াতে শুইয়ে রেখেছে, তখন সেই পুরাতন কথাগুলো সেই সন্তানের মনে পড়ে। আত্মীয় স্বজন আস্তে আস্তে জড়ো হচ্ছে, দাফন করার টাইম হচ্ছে, সেই মা জননীকে যখন দেখছে তার বুকের ভিতরে ফেটে যাচ্ছে, সেই সন্তান আর কারোকে কিছু বলতে পারে না, তার মনের কি ব্যথা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। সেই সন্তান মরা মায়ের লাশকে দেখে, আর সেই মাকে কাঁদতে কাঁদতে কি বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমারা তার হলো, এই দুনিয়া আমারা ধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে। সেই মাকে দেখে তার বুক ফেটে যায়, আর সেই সন্তান আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, কাঠের খাটে
বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সে সন্তান বলে আমি আমার মাকে চিনতে পারতাম না তখন যখন বেঁচে ছিল এখন আমার বুক ফেটে যাচ্ছে কেন আমার স্ত্রী আমি যখন বাইরে কোনো কাজে যেতাম আমার বউ যদি বলতো আমাকে এটা এনে দিতেই হবে তখন আমি ওই বাইরে যদি কোনো কাজের মধ্যে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতাম বাড়ি ফিরতে না ফিরতেই আমার স্ত্রী বলতে হ্যাঁ গো তোমাকে আমি এটা আনতে বললাম তুমি আনোনি ভুলে গেছো মনে হয় এই চিন্তা ভাবনা তাদের ছিল কিন্তু আমার মা জননী আমি যদি সমস্যার মধ্যে থাকি বাইরে থেকে ফেরার পরে আমার মা যদি আমার মুখটা দেখতো আমার ঠিক বুঝে নিত যে আমার ছেলে কোনো সমস্যার মধ্যে আছে মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করতো বাবা আল্লাহ কোন কোন সমস্যা আছে জানি না কিন্তু আল্লাহ সব সমস্যা দূর করে দিক আমি তোর জন্য দোয়া করি এটাই তো মা তার বুকটা ফেটে যায় সে আরো কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরাকে মাগো তোমার কলিজার টুকরাকে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই সন্তান আরো কি বলে লিখছে দেখুন শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এটি फरमाइश मुताबिक गजल আপনাদের সম্মুখে हमने आंखों से देखा এটা উর্দু গজল তাই তো ইনশাআল্লাহ বলবো এখন আপনাদের গেল তো ও এদের अच्छा ये उर्दूটা তাই তো ঠিক আছে আমার মায়েদের তরফ থেকে फरमाइश हमने आंखों से देखा नहीं है मगर উর্দু গজল বলবে ইনশাআল্লাহ এরপরে দুটো একটি নিত্য নতুন গজল फरमाइश মোতাবেক আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনতে থাকুন বাচ্চারা তাকবীর দাও একবার নারী তাকবীর ও মানে এদেরকে না দিলে এরা উঠে পড়ে তাই তো अच्छा ठीक है আরেকবার তাকবীর দাও জোরে তাকবীর দাও নারী তাকবীর এর একটা দেবো এবার আরেকবার দাও নারী তাকবীর যারা চলে গেছে তারা পাবে তোমরা এবার শুধু পাবে ঠিক আছে বল আল কোরআনের আলো কি কি বলছো আল কোরআনের আলো বলো আল কোরআনের আলো ও আচ্ছা ঘরে ঘরে যাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বল আল কোরআনের আলো আল হাদিসের আলো
আল কোরআনের আলো, নারে তাকবীর। কে গো? ওই সেই তুমি এসো। বই পেয়েছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না দেখো অরিজিনাল কি, দেখো ঠিক আছে, ঠিক অরিজিনাল তো, হ্যাঁ বাহ সুন্দর, টাটকা পাতা তো, হ্যাঁ ঠিক আছে। এখন আমার মায়েদের এই ফরমাইশটা বলি, তারপরে ইনশাআল্লাহ আমি একটা নতুন গজল তুলে ধরবো আপনাদের সঙ্গে। লিখছে দেখুন, हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है ये वादे सवा। ऐसी खुशबू, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, ऐसी खुशबू चमन के गुलों में कहाँ, जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। ओ हमने माना कि जन्नत बहुत है हसी, हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। শুনুন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম ফরমাইশ মোতাবেক গজল। আপনাদের সম্মুখে আমি চেষ্টা করলাম এখন একটা ডুয়েট কণ্ঠে বলি, ঠান্ডার সময় তো, হ্যাঁ ডুয়েট। এসো এসো, আসবে তো, আসবে তো, আচ্ছা আচ্ছা, একটা একটা গজল বলবো, প্রশ্ন উত্তরের গজল। এর আগে একবার এসেছিলাম, আমার সঙ্গে আবুল কালাম ছিল, একটা মোটা মতো, দেখেছো আবুল কালাম? এই আবুল কালামের সঙ্গে একটা ঝগড়ার গজল বলেছিলাম, আব্বা বড় না মা বলেছিলাম, হ্যাঁ। তো এখন আবুল কালামের সঙ্গে বলেছিলাম, এখন আমি আবুল কালামের একটা ভাই আছে আবু সালাম, আবু সালাম, এই আবু সালামকে নিয়ে একটা গজল বলবো, একটা প্রশ্ন উত্তরের গজল। আগের বছরে বলেছিলাম মা বড় না বাপ বড়, বুঝলেন?
ওই টপিক ওই সাবজেক্ট চেঞ্জ। এই বছর একটা ঝগড়া প্রশ্ন উত্তরের গজল বলবো, ওই গজলটা অনেক বড়, অনেক লম্বা চওড়া, তাই আমি ছোট করে শর্ট করে একটা গজল বার করেছি প্রশ্ন উত্তরে। সেটা হলো আমি ওকে প্রশ্ন করব, ও উত্তর দেবে, ও প্রশ্ন করবে, আমি উত্তর দেব। ঠিক আছে? বলবো বলবো তো? হ্যাঁ, একবার জোরে তাকবীর দাও দেখি। নারে তাকবীর। আর বাড়বে না? একটু বাড়াও। আরেকবার জোরে তাকবীর দাও। নারে তাকবীর। আচ্ছা ঠিক আছে, নাও। এই প্রশ্ন উত্তরের গজল আমি একে প্রশ্ন করব, তবে একটু মন দিয়ে শুনতে হবে, একটু বুঝতে হবে। বিশেষ করে আমার মা বোনেরা একটু ঝগড়ার গজল পছন্দ করে, কেন এনারা ঝগড়া করে। আর এইখানে মা বোনেদের অনেক ভিড় হয়, মানে এইদিকে মনে হয় বলছে যে জায়গা রিজার্ভ হয়ে গেছে, ফুল, তো জায়গা নেই। ঠিক আছে, যাই হোক, আপনারা যেইভাবে শুনছেন ওইভাবেই ভালো, কেন ওইদিকে থাকা দরকার। এখন এই ইগোটা একটু কমিয়ে দিন তো দাদা। ও দাদা, বলছি ইকোটা কমিয়ে দিন, এইবার টোটাল কমিয়ে দিন ইকো। হ্যাঁ, এই প্রশ্ন উত্তরের গজল তো, তাহলে ঠিক, আরো কমিয়ে দিন একদম হালকা, হ্যালো ঠিক। হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক আছে তো নাকি? হচ্ছে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কি ঠিক আছে, কি ঠিক আছে? মাইক ঠিক আছে। না না, ঝগড়া তোমাকে, তুমি থাকো না, সামনে থাকো না, তুমি তো বিচারক, তো কে প্রশ্ন উত্তর করবে, কে জিতবে। এখন যে জিতবে একটা শর্ত আছে, যে জিতবে, যে হেরে যাবে তাকে পুকুরে ফেলা হবে। আমি কমিটির দায়িত্ব দেবো, যদি হোজাইফা হেরে যায় হোজাইফাকে তুলে পুকুরে ফেলে দেবে, আর যদি আজারউদ্দিন হেরে যায় আজারউদ্দিনকে তুলে পুকুরে ফেলে দেবে। শোনো, এখন প্রতিদিন অনুষ্ঠান বলে সব বোনাস। বলছি শোনো না, প্রতিদিন অনুষ্ঠান আর এই পুকুরে ফেলাফেলি, পুকুরে ফেলাফেলি না। আচ্ছা ঠিক আছে, চলো গজল শুরু করি, সময় নষ্ট করে লাভ নেই। তোমাকে আমি প্রশ্ন উত্তর করব, প্রশ্ন করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো।